হামজা মুফতি আমির হামজা হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। এমপি সাহেবের উপর আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে এবং তার গাড়ির উপর আক্রমণ হয়েছে। ইভেন আমার পাও দেখেন কেটে ফেলছে। আর আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন। এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট এবং আমরা এখনো জানি না কি অবস্থায় তিনি আছেন। কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 15 আগস্ট বিকেল 6:45টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর হামলার অভিযোগ উঠেছে। বিকেলে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আমির হামজার সাথে থাকা কয়েকজন জানান তারা একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন। এ সময় গণ অধিকারের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে চাবো। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালিক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। জামাত ইসলামের এমপি আলমে দিন, গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। গণ অধিকার পরিষদের যে নেতা আছেন নুরুল হক নূর, প্রতিমন্ত্রী, সেই নুরুল হক নূরের সমর্থক গোষ্ঠী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে। কুষ্টিয়া একেবারে 6 রাস্তার মোড়, এই মোড়েই তার গাড়ি বহর যখন যায়, তার সামনে পুলিশের একটা গাড়ি ছিল, পিছনে পুলিশের গাড়ি ছিল, পুলিশের উপস্থিতিতেই তারপরে হামলা চালিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো অংশবিশেষ দেখে নিয়েছেন। তো দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, রাজনৈতিক সকল খুঁটিনাটি বিষয় আমার এই ভিডিওটিতে সবার আগে পেয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন গরম গরম নিউজ সবার আগে পেতে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এই আজকের ভিডিওটিতে এমন কিছু তথ্যবহুল সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। এমপি আমির হামজা মুফতি আমির হামজা হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আমরা যখন এমপি সাহেবকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমরা যখন বাড়িতে যাচ্ছি আমাদেরকে হামলা করতে করতে এই রোড পুরা দেখেন আমাদের ইটে ভরপুর হয়ে গেছে। প্রথম যে ইটটা মারে আমরা দেখেছি তৌকির ভাই। আমরা যখন এমপি সাহেবকে রিসিভ করে আমাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নাই, এমপি সাহেবকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসছি। এখান থেকে প্রায় 10 জন, আমাদের 10 জনকে মাথা টাটা ফাটিয়ে ইট মেরে যে আমার পা ভেঙে গেছে। আরও আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন। এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট এবং আমরা এখনো জানি না কি অবস্থায় তিনি আছেন। তার একটা ইট লাগছে, তার গাড়ি ভেঙে ফেলছে। আমাদের 10 থেকে 12 জনের অবস্থা খুবই খারাপ, কারো মাথা ফেটে না। আমরা গাড়ির ভিতরে ছিল 5 জন, তার ভিতরে একজনকে লেগে সে খুবই গুরুতর অবস্থা খারাপ। সেটা হচ্ছে আমাদের এমপি সাহেবের চাচা, এবং এমপি সাহেবের একটা ইট নিজের গায়েও লাগছে এবং এমপি সাহেবের গাড়িগুলো ভাঙচুর করছে। তখন আমরা রিসিভ করে আস্তে করে ফাঁকা দিয়ে নিয়ে চলে আসছে। আমরা ওদের সাথে কথা বলছি, আমরা কোনো জ্ঞানজাম চাই না। আমরা রিসিভ করে বাড়িতে নিয়ে যে এখান থেকে অতর্কিত হামলা করছে, ইট, বিভিন্ন হকি স্টিক। আমার অস্ত্রটা মারতে পারে না যেহেতু পুলিশরা চারিপাশে ছিল। আমার মনে হয় তাদের পূর্ব পরিকল্পনা এই ছিল যে এই 6 রাস্তার মোড়ে এমপি সাহেবকে ফেলে আমরা হত্যা করব। যেভাবে আমাদের হাদি ভাইকে হত্যা করেছে এইভাবেই চিন্তা ছিল। অস্ত্র নিয়ে আসছিল আমাদের উপরে। জনগণ 1 নয় 2 নয় 55,000 ভোটে 55,000 ভোটে আমি মোহাম্মদ হাফিজুর রহমান জেহাদি 55,000 ভোটে এই কুষ্টিয়ার জমিনে এমপি আমির হামজা মুফতি আমির হামজা জনগণের সমর্থনে এমপি হয়েছে। জনগণ তাকে ভালোবাসে আর বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহর কসম করে বলি, কুষ্টিয়াবাসীকে নিয়ে আমরা তাদের প্রতি উত্তর দেবো ইনশাআল্লাহ। আমরা কোনো ফেতনা চাই না। এমপি আমির হামজা সাহেবকে তারা হত্যার উদ্দেশ্যে এই সব পোলাপানগুলো হত্যার অলরেডি এমপি সাহেবের গাড়ি ভেঙে ফেলেছে। অলরেডি এমপি সাহেবের আমাদের অনেকের আহত হয়েছে হত্যার উদ্দেশ্যে এবং তার গাড়ির উপর আক্রমণ হয়েছে। ইভেন আমার পাও দেখেন কেটে ফেলছে। আমাদের 7 থেকে 8 জনের পা মাথায় আঘাত করেছেন। তারা মাথায় আঘাত করেছে ইট পাটকেল দিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইট পাটকেল দিয়ে তারা কিন্তু আমাদের প্রায় 9 থেকে 10 জন, 10 থেকে 10-12 জন তো হবে। এবং ইভেন আমি নিজে আজকের হামলার কারণ আমাদের এমপি সাহেব, আপনারা জানেন যে তাফসীর মাহফিল করেন, পূর্বের
আরো প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ, বিএনপির আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে এবং গণ অধিকার পরিষদের কিছু বেশিরভাগ গণ অধিকার পরিষদে তারা আপনারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করবে। আমাদের কাছে স্ক্রিনশটও আছে, আপনারা চাইলে দিতে পারবো। তারা আজ দুপুর থেকে এই ফেসবুকে তারা কিন্তু এমপি সাহেবের উপরে আক্রমণ করবে, হত্যার উদ্দেশ্যে এইভাবে একটা আক্রমণ চালাবে। তারা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু তারা অতর্কিতভাবেই কিন্তু এই হামলাটি করেন। জামাত ইসলামের এমপি, আলেমে দ্বীন, গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। আপনি চিন্তা করেন, আপনি কোন দেশে আছেন? একটা মগের মূল্যকে আছেন। একজন এমপি, তাও বড় কোনো সন্ত্রাসী প্রফেশনাল যারা রাজনীতি করে, পাওয়ার প্রডিউস করে, আওয়ামী লীগ বিএনপি, তারা হলে একটা কথা ছিল না। গণ অধিকার পরিষদের বাচ্চা ছেলেরা সেদিনকার জন্মগ্রহণ করেছে, এখন পর্যন্ত রাজনীতি ঠিকমতো বানান করতে পারবে না। এরা বিএনপির মিত্র। এই গরমে এমপির গাড়ির উপর হামলা করেছে, এমপির গাড়ি ভাঙচুর করেছে, এমপির হাতে আঘাত লেগেছে। জাস্ট ইমাজিন, এমপির হাতে আঘাত দিয়েছে গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীরা। আমির হামজার বাড়ির দরজা জানালা ভাঙচুর করেছে। কত বড় সাহস! আমি চিন্তা করি, জামাতের লোকজন যদি সর্বোচ্চ পরিমাণ ভদ্র, পরিশীলিত, মার্জিত, ধৈর্যশীল না হতো, একটাও ঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারতো না, ওইখানেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জামাতের লোকজন দায়িত্বশীল। আমির হামজা বলছেন আমি মামলা করব, কিন্তু জামাত জাস্ট প্রতিরোধ করেছে। কিন্তু আপনি চিন্তা করেন, একজন এমপির গাড়ির উপর হামলা করে এবং তার হাতে আঘাত করে, তার বাড়ির, তার ঘরের দরজা জানালা ভাঙে, একটাও আস্থা ফিরে যাওয়ার কথা। সেই অনুযায়ী গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীদের জামাত শিবির কিছুই বলে নাই। এবং আমরা বলবো যে একজন এমপি, ঠিক আছে, আমির হামজা ভিপি নূরের বিরুদ্ধে না কি বলেছেন, রাশেদের বিরুদ্ধে না কি বলেছেন, রাশেদ তো গণ অধিকার পরিষদ না, রাশেদকে বললে গণ অধিকার পরিষদের লাগে কেন? হোয়াটএভার বলেছেন। এখন আমির হামজার বক্তব্য যদি পছন্দ না হয়, তারা পাল্টা বলবে, হ্যাঁ তারা প্রতিবাদ সমাবেশ করেছে, রাজপথে মিছিল করেছে, করুক, ডাজন্ট ম্যাটার। বাট হামলা করতে গেল কেন? একজন এমপি পুলিশ প্রোটোকল নিয়ে যাচ্ছে এবং এমপির বাড়িঘরে হামলা করছে। কত বড় সাহস! বিএনপির পাওয়ারের গরমে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন এইখানে জামাতের পরীক্ষা, কুষ্টিয়া জেলা জামাতকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাস করতে হবে। আমির হামজার বাড়িতে যারা হামলা করেছে, তার গাড়িতে যারা হামলা করেছে, আমির হামজার এই হাতে যারা আঘাত করেছে, কড়াই গন্ডায় ওদের হিসাব বুঝিয়ে দিতে হবে এবং ওদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য করতে হবে। সামাজিকভাবে ওদেরকে প্রতিরোধ করতে হবে, ওদের বিষ দাঁত এখানে ভেঙে দিতে হবে। নইলে ওরা পরবর্তীতে এক একটা হাসানুল হক ইনু, এক একটা রাশেদ খান মেননদের মতো সন্ত্রাসী হয়ে উঠবে। এখনই ওদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। দর্শক, এটাকে ছোটখাটো কোনো হামলা বলা যাবে না, কারণ এমপির গাড়িতে হামলা করা এটা কত বড় সাহস! তার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা কত বড় স্পর্ধা! এটা বিএনপির ইন্ধন না থাকলে সম্ভব নয়। অতএব এখানে বিএনপির লোকজন জড়িত বলে আমি আত্মীয় মনে করি। অবশ্য উপরে উপরে বিএনপির লোকজন এখানে চুপ, নইলে এত বড় সাহস ওরা পায় কোথায়? ওদের কি লোক আছে? ওদের কি জনশক্তি আছে? ওরা কারা? গণ অধিকার পরিষদ নামে কোনো দল আছে, এক্সিস্ট করে এখনো? ভিপি নূরকে বাদ দিলে কোনো গণ অধিকার পরিষদ আছে? নাই। গণ অধিকার পরিষদ তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। অর্থাৎ বিএনপি গণ অধিকার পরিষদ মিলে এই হামলা করেছে। তা আমির হামজা কি জিনিস বিএনপি তো টের পাচ্ছে। আমির হামজা বলেছে না, এমন আমির হামজা ওই কথা বলে প্রশংসা ভাসছেন যে আমি 5 বছরের জন্য এমপি নির্বাচিত হয়েছি, আমি 5 বছরের জন্য কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, আমার হাত ধরেই সমস্ত বাজেট টাজেট হতে হবে। অতএব দিস ইজ প্রুফ অফ গাটস অফ আমির হামজা। তা আমির হামজার সাথে ফাজলামি করতে গেছে যেসব হাত দিয়ে অতি উৎসাহী হয়ে হামলা করেছে, প্রত্যেককে উচিত শিক্ষা দিতে হবে, পুলিশকে গ্রেপ্তার করাতে বাধ্য করাতে হবে। দেখি ভিপি নূর কিভাবে বাঁচায়। পুলিশ যদি গ্রেপ্তার না করে, জামাত নিজেরাই ব্যবস্থা গ্রহণ করবে, ধরে তারপরে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে থানায় দিয়ে আসবে। আপনি যদি এভাবে আইনের শাসন নিশ্চিত করতে না পারেন, তাহলে একজন এমপি তো নিরাপদ না। আজকে এমপির উপর যেভাবে হামলা করেছে তার গাড়িতে, আমির হামজা নিজেই বলেছেন হত্যার উদ্দেশ্যে হামলা। এই ধরনের হামলা, গাড়ির উপরে হামলা, আঘাত করেছে। আঘাতটা জাস্ট আমির হামজা যতটা স্লিম এবং হালকা পাতলা লোক আমি তো দেখেছি, তার মাথার উপর ইট দিয়ে জোরে একটা আঘাত করলে আমির হামজা ওখানেই ডেড। হত্যার উদ্দেশ্যে হামলা। অতএব এটাকে ছোট কোনো হামলা হিসেবে দেখা যাবে না, এর শেষ জামাতকে দেখতে হবে। এবং কত বড় সাহস, এমপির গাড়িতে হামলা করে আবার গণ অধিকার পরিষদের ছেলেরা বলছে জামাতের লোকজন নাকি হামলা করেছে তাদের উপর। আরে জামাতের সাথে গণ অধিকার পরিষদের কোনো বিরোধ আছে? জামাত কি আর গণ অধিকার পরিষদ কি? গণ অধিকার পরিষদের কোনো বেইল আছে জামাতের কাছে? এক ভিপি নূর বাদে। আপনি পটুয়াখালীতে যান, ভিপি নূর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঢাকার রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ভিপি নূর ইজ ইম্পর্টেন্ট। ভিপি নূর, আই রেসপেক্ট ভিপি নূর, যদিও আমার ছোট ভাই, ইজ প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, দ্যাটস রাইট। আমির হামজা যেরকম মাননীয় এমপি, তার সম্মান আছে, তার সম্মানের জন্য আমরা কথা বলি। ভিপি নূর মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় এমপি, হি ডিজার্ভস দিস রেসপেক্ট।
বাট কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ আর জামাত এদের মধ্যে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা কিছু নাই, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। কুষ্টিয়ায় আমির হামজার সাথে বিরোধ মাদক ব্যবসায়ীদের, কারণ আমির হামজা মাদকের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তাহলে যারা হামলা করেছে গণ অধিকার পরিষদের ব্যানারে মাদক ব্যবসায়ীরা এবং চাঁদাবাজরা আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কিনা পুলিশকে এটা খতিয়ে দেখতে হবে। জামাত শিবিরকে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে, কেন এমপির গায়ে হাত তোলার সাহস, কত বড় সাহস! সংসদে এটা অবহিত করতে হবে। স্পিকার প্রয়োজনে আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন, সংসদ সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর নিরাপত্তার ব্যবস্থা যদি করতে হয়, যারা আজকে হামলা করেছে এদেরকে টুকিয়ে টুকিয়ে খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাহলেই এমপিরা নিরাপত্তা পাবে। আরো এক জায়গায় দেখলাম যে কোথায় যেন এক বিএনপির এমপি আক্রান্ত হচ্ছে, অভিযোগ যার বিরুদ্ধে করা হোক, এতে বিএনপির ভিন্ন গ্রুপ থাকতে পারে। এই জন্য যে দেশে সংসদ সদস্যদের নিরাপত্তা নাই, সে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকতেই পারে না। সংসদ সদস্য রাস্তায় চলাফেরা করবেন, তার হত্যার উদ্দেশ্যে হামলা করবে, তার গাড়ি ভাঙচুরের শিকার হবে, দিলে নিজে হাতে আঘাত পাবেন, সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, বিএনপি সরকারের জন্য একটা লজ্জা। তাও হামলাটা করেছে যারা বিএনপি সরকারের পার্ট, তাদের মিত্র। তো দর্শক, কুষ্টিয়া সদর আসন সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা চালিয়েছেন গণ অধিকার পরিষদের নেতৃত্বে। ক্লিয়ার সংবাদ আমার দেশের। পরে ঘণ্টাব্যাপী দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, অন্তত 10 জন আহত হয়েছে, তাদের মধ্যে জামাতেরই প্রায় 10 জন চিকিৎসা নিচ্ছে। দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গণ অধিকার পরিষদের মতো বাচ্চা কাচ্চার সাথে জামাতের কি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে পারে না? এর মানে এখানে বিএনপির ইন্ধন আছে। আপনারা জানেন কুষ্টিয়া সদর আসনের যিনি এমপি মুফতি আমির হামজা, এই আমির হামজার উপরে অতর্কিতে গণ অধিকার পরিষদের যে নেতা আছেন নুরুল হক নূর প্রতিমন্ত্রী, সেই নুরুল হক নূরের সমর্থক গোষ্ঠী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে। কুষ্টিয়া একেবারে 6 রাস্তার মোড়, এই মোড়েই তার গাড়ি বহর যখন যায়, তার সামনে পুলিশের একটা গাড়ি ছিল, পিছনে পুলিশের গাড়ি ছিল, পুলিশের উপস্থিতিতেই তার উপরে হামলা চালিয়েছে। হামলার দৃশ্যটা একটু দেখাই, আসুন দেখুন একটু। গাড়ি কাজ ভেঙে গেল। গণ অধিকার পরিষদের এই যে মাত্র 12-14 জন নেতা, এরা যখন এখানে, আমির হামজার বাসাও কিন্তু ওইখানে, যখন ওখানে জড়ো হয়, আমির হামজা এটা দেখে বাড়িতে আসছিল, তার বাড়িতে ঢুকতে যাচ্ছিল, ওই সময় ওটা দেখে তিনি ডাইরেক্ট বাসায় না গিয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রবেশ করে পুলিশকে বিষয়টি অভিহিত করেন। পুলিশের এসপি পরে তাকে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তার সামনে একটা গাড়ি ছিল, পিছনে একটা গাড়ি ছিল, কিন্তু খুব রহস্যজনকভাবে 6 রাস্তার মোড়ে যেখানে গণ অধিকার পরিষদের এই ছেলেপেলেগুলো দাঁড়িয়েছিল, ওইখানে গিয়ে সামনের যে গাড়িটা একটু দূরে চলে যায়, বেশ দূরে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তেই মুফতি আমির হামজার গাড়ি একেবারে সামনে আসে। বাস তারা ওখানে ঘিরে ধরে গাড়িতে হামলা চালায়, পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে, এবং মুফতি আমির হামজা সামান্য একটু আহত হয়েছেন। এখন অভিযোগটা কি ছিল? হামলার অভিযোগ হচ্ছে মুফতি আমির হামজা নাকি 2 দিন আগে একটা বক্তব্য দিয়েছে নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে। তো নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে কি কথা বলা যাবে না? মুফতি আমির হামজা এমপি হয়ে কি, বিরোধী দলের এমপি হয়ে কি সরকারি দলের এমপিদের সমালোচনা করতে পারবে না? তার যে ভুল নীতি, এই ভুল নীতির সমালোচনা করতে পারবে না? আর রাশেদ খানের বিরোধিতা করলে পরে, রাশেদ খানের বিরুদ্ধে বক্তব্য দিলে গণ অধিকারের তো চলে কেন? রাশেদ খান কি গণ অধিকারের কেউ? গণ অধিকারের মুখে চুনকালি মেখে রাশেদ খান বিএনপিতে চলে আসছে, এটা কি কুষ্টিয়ার গণ অধিকার পরিষদের নেতারা জানে না? নাকি এরা এখনো রাশেদ খানকে অন করে? কোনটা? যদি তাই হয় তাহলে তো চরিত্র বলতে আর কিছু থাকলো না। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, নুরুল হক নূরকে যেখানে কেউ একটু কটূক্তি করছে, সেখানে গিয়ে তাদের উপরে হামলা করা হচ্ছে। আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার একটা মন্তব্য করেছিলেন, চুলকানিটা শুরু, মলমের নাম নুরু, এরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। আচ্ছা, উনি কিন্তু ওখানে অন্য কারো নাম ধাম কিচ্ছু বলেন নাই, জাস্ট একটা ছন্দ মিলাইছে, চুলকানি শুরু, মলমের নাম নুরু, বাস। এরা সালাউদ্দিন আম্মারের অফিসে গিয়ে সালাউদ্দিন আম্মারের সাথে কেন তো ঘোর বাগবিতণ্ডা। তাকে বারবার আপনি কেন এরকম কথা বললেন? এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি একজন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সম্পর্কে আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন? সালাউদ্দিন আম্মার বারবার বলছে যে আমি তো তার নাম নেই, আমি জাস্ট একটা ছন্দ মিলাইছি, তো এখানে আপনি তাকে টেনে আনছেন কেন? তারপরেও তার উপরে চড়াও। আবার কুষ্টিয়াতেও ঠিক একই কাজ করলো, নুরুল হক নূরের সমালোচনা করায় তার উপরে হামলা। কেন রে ভাই? নুরুল হক নূর কি আল্লাহর ফেরেশতা, আসমান থেকে নাজিল হওয়া কেউ? তো সেই নুরুল হক নূরকে কিছু বলা যাবে না? তার সমালোচনা করা যাবে না? তার ভুল নীতির সমালোচনা করা যাবে না? তো একটা সংসদে একটা আইন পাশ করে নিয়ে আসেন যে নুরুল হক নূর বাংলাদেশের মহান ব্যক্তিত্ব, মহান অধিপতি, তার সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না, এরকম একটা আইন পাশ করে নিয়ে আসেন। বাংলাদেশের জনগণ মুখে তালা মেরে রাখবে, নুরুল হক নূরকে আর কিছু বলবে না, প্রতিদিন 100 বার সালাম দেবে। যাই হোক, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। এবার আমরা চলুন ডাকসুর ব্যাপারে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ডাকসুর আর মাত্র 1 মাস সময় মেয়াদ আছে, ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ডাকসুর তো তফসিল ঘোষণা করবে, একটা নির্বাচনের তারিখ দেবে, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।
সময় শেষ হয়ে যাচ্ছে, মিনিমাম 1 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। সময় তো লাগে, 1 মাস মিনিমাম সময় লাগে, আরো আগে দিলে ভালো হয়, কারণ প্রস্তুতির একটা ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে এই ব্যাপারে প্রচন্ড রকমের নির্লিপ্ততা দেখে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিস্ক করার চেষ্টা করেছে, তাদের সাথে একটি মিটিং আয়োজনের চেষ্টা করেছে। পরবর্তী নির্বাচন কবে হবে, তফসিল ঘোষণার ব্যাপারে তাদের কোনো রূপরেখা আছে কিনা। অর্থ বছর শেষ হয়ে গেছে, তাহলে ডাকসুর জন্য তো পরবর্তীতে বাজেট ঘোষণা করতে হবে। বাজেট ঘোষণার কোনো ব্যাপার নাই, তো যখনই বাজেট ঘোষণার কোনো ব্যাপার লক্ষ্য করা যায় নাই, তারা বাজেটও ঘোষণা করছে না, তখনই তো ডাকসুর নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তার মানে তো এখানে তো ডাল মেকুস খেলা হয়, তার মানে তো তাদের ভিতরে সৎ উদ্দেশ্য নাই, আন্তরিকতা নাই। তারা তো ডাকসুর ব্যাপারে গড়িমসি করছে, ডাকসু নির্বাচন আর দেবে না, ডাকসু বাতিল করে দেবে, এই ধরনের একটা মনোভাব তো তাদের ভিতরে আছে। তখনই তারা নেতৃবৃন্দের কাছে, প্রশাসনের কাছে সময় চেয়েছে যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, মিটিং করতে চাই। ট্রেজারার মহোদয় তিনি তো মোটে সময় দেবেন না, বা বারবার চেষ্টা করেও তিনি সময় দেন না। অবশেষে অনেক চেষ্টা তদবির করে তাকে পাওয়া গেছে, মিটিং এর সময় দিয়েছিল। মিটিংয়ে যাওয়ার পরে ডাকসু নেতৃবৃন্দ তাদের কাছে জিজ্ঞাসা করছে যে ডাকসু নির্বাচন কবে হবে, আগামী ডাকসু নির্বাচন এর তফসিল ঘোষণাটা কবে হবে। এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই প্রশ্নের কি জবাব দিয়েছে, সেই জবাবটা ডাকসু নেতৃবৃন্দ বাইরে এসে তারা একটা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিবিরের সভাপতি এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন মহি, তিনি একটি ব্রিফ করেছেন, তার এই ব্রিফটা আমরা অল্প একটু শুনি আসেন। আজকে আমরা কথা বলেছি দুটি স্পেসিফিক বিষয়ে। প্রথমটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি সাধারণ চিরধারিত নিয়ম। কিন্তু দুঃখজনকভাবে আজকে যখন আমরা এই দাবি নিয়ে গেলাম যে আগামী 1 মাসেরও কম সময় আছে যে নির্বাচিত ডাকসুর, ফলে পরবর্তী ডাকসু কখন হবে এই প্রশ্ন যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করেছি, ট্রেজারার মহোদয় বলেছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ডাকসু কবে হবে, এই কারণে ইউজিসিকে চিঠি পাঠানো যায়নি এবং বাজেট বরাদ্দ হয়নি ডাকসুর জন্য। অথচ আমরা ডাকসুর যে বাজেট, এই বাজেট নিয়ে একদম এই ডাকসুর শুরু থেকে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, পরবর্তী ডাকসু তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তার মানে এখানে বুঝতে পেরেছেন পরিষ্কার, তারা বলেছে যে ডাকসু নির্বাচন কবে হবে আমরা জানি না। এরপর আবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে ডাকসু তো নিয়মিত হয় না, সেই 1991 সালে একবার হয়েছিল, তারপরে হয়েছে 2019 সালে, আবার 2026 সালে হয়েছে, এরকম যেহেতু নিয়মিত হয় না সে তো হবে। তার মানে কি ডাকসু নির্বাচন দিলেই তো বাকি 6টা দিতে হবে, জাকসু, রাকসু, চাকসু, জকসু সবগুলোই দিতে হবে। তো বিএনপি কি এখন এই ঝুঁকি নেবে? এই ঝুঁকি তারা নেবে না তো, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যে অবস্থা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের যে অ্যাক্টিভিটিস, তারা তো কোনো ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে পারেনি, কোনো ধরনের মানবিক রাজনীতি তারা সেখানে শো করতে পারেনি। এমনকি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করার পরেও ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো রাজনীতি শো করতে পারে নাই, ছাত্রদের কাছে তারা যেতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীদেরকে তারা কাছে টানতে পারে নাই, তারা তাদের ভালো অ্যাক্টিভিজম দেখাতে পারে নাই। তাহলে আলটিমেটলি ফলটা দাঁড়াবে কি, যদি আবার নির্বাচন হয় গত নির্বাচনে যা হয়েছিল তার থেকে আরো শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটবে। কারণ 25 সালের নির্বাচনের পরে সব জায়গায় ছাত্র শিবির যখন ভূমিধস বিজয় পেয়েছে, তখন ছাত্র শিবির সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কার্যক্রম দেখাতে পেরেছে, তারা যে শিক্ষার্থী বান্ধব, তারা যে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং করতে চায়, এটা তারা দেখাতে পেরেছে। ডাকসুতে তারা প্রশাসনের বাজেট ছাড়াই নিজেরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে তারা যে উন্নয়ন করেছে, যে কাজগুলো সেখানে করেছে, এগুলো তো ছাত্রছাত্রীরা সেটা সাক্ষী। তাহলে এর প্রভাব পড়বে না যখনই নির্বাচন হবে? দল ক্ষমতায় থাকার পরে যদি তার ছাত্র সংগঠনের এরকম অবস্থা তৈরি হয়, তাহলে তাদের ইমেজের ব্যাপার আছে না? তো এইটা কি কোনো ছাত্র সংগঠন বা কোনো দল এটা মেনে নেয়? এটা কখনোই মেনে নেয় না, কখনো এটা হতে দেবে না। যার কারণে বিশ্ববিদ্যালয়গুলো রাকসু, চাকসু, জাকসু, ডাকসু নির্বাচনে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন ডাকসু প্রতিনিধি দল তারা যদি চাপে ফেলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে যদি তাদেরকে বাধ্য করতে পারে, তাহলে তারা বাধ্য হবে ডাকসু নির্বাচন দিতে, অন্যথায় কিন্তু ডাকসু হবার কোনো সম্ভাবনা নেই। 15 আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি, সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে, আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত, তারা এখন হাসপাতালে আছে, ভর্তি, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল,
পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি এই ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বসে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা, এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়ত হওয়ার কারণে লাগে না, আমার কাজ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এবার লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। সরকার আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব, অ্যাটেম্প টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। 6:30টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযুক্ত করেছেন কুষ্টিয়া জেলা জামাতের আমির খন্দকার মিয়া গোলাম পরোয়ারও নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছে, তাদের সঙ্গে বিএনপির ছাত্র দল যোগ দিয়েছে। এমপি সাহেব বাইরে থেকে আসছিলেন, ওরা ইট পাটকেল মেরে গাড়ির পেছনে কাজ ভেঙেছে। আমাদের লোকজন প্রতিহত করতে গেলে মারামারি হয়েছে, আমরা এই ব্যাপারে কেস করব। হামলায় আমির হামজা আঘাত পেয়েছেন কিনা এমন প্রশ্নে বলেন, আঘাতপ্রাপ্ত হননি, এমপি সাহেব ওনার বাসায় আছেন, আমাদের লোকজন প্রোটেকশন দিচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলছেন, সম্প্রতি আমির হামজা গণ অধিকার এবং আমাদের নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছেন। এই জন্য গণ অধিকার 6 রাস্তার মোড়ে সমাবেশ করছিল। আমার যে অভিযোগ করেছে তা একেবারে ভিত্তিহীন। গণ অধিকারের বিষয়টা আমাদের উপর চাপাচ্ছে। পরিস্থিতিটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমির হামজার ব্যাপারে আমি বললাম যে জামাতের সবচেয়ে ওয়াস্ট একটা নির্বাচন হচ্ছে আমির হামজা, তাকে এমপি করে এই ধরনের ওয়াজ মাহফিল, উল্টাপাল্টা কথাবার্তা বলে, লোক হাসানো কথাবার্তা বলে, এক ধরনের মস্কারা করে। এই লোককে একেবারে পার্লামেন্টে নিয়ে আসাটা, এটা পার্লামেন্টের জন্য অমর্যাদাকর এবং জামাতের নীতি আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কেন তাকে করলো বুঝলাম না। যাই হোক, সেটা তো তাদের বিষয়। বিষয়টা হলো যে তাই বলে আমির হামজার উপর হামলা হবে। যদি আমির হামজা গণ অধিকার পরিষদ বিএনপি সম্পর্কে কোনো সমালোচনা করে, তো সমালোচনার জবাব তো সমালোচনা দিয়ে দিতে হবে। হামলা কেন, গায়ে হাত তোলা কেন, এই প্রবণতা তো বিপজ্জনক। গণতন্ত্রে হচ্ছে সমালোচনা হবে, আত্মসমালোচনা হবে, এক পক্ষ আরেক পক্ষকে সমালোচনা করবে। সেই ভাষা অশালীন হবে না, কিন্তু কঠিন কঠোর হইতে অসুবিধা নেই। যে কোনোভাবেই যদি এই চর্চাটা না থাকে এবং যদি প্রতিবাদ যদি করে, কেউ সমালোচনা করে, তার উত্তর যদি হয় হামলা ভাঙচুর, তাহলে তো দেশে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং এটা আরো মারাত্মক ভয় আকার ধারণ করে সারা দেশে। যেখানেই সমালোচনা হবে সেখানেই আঘাত হবে। এটা কেন? এই চর্চাটা খুবই নিন্দনীয়। ঘটনা
একটা তদন্ত করে যারাই দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে, এটা হলো আমার দাবি। কিন্তু আমি আবারও বলি, আমির হামজার বক্তব্য, তার কথাবার্তা এগুলো আমার পছন্দ না, কিন্তু কোনোভাবেই সেটা তার উপরে শারীরিকভাবে, তার গাড়ির উপরে, তার সম্পত্তির উপরে হামলার মধ্য দিয়ে এটার জবাব দেওয়া যাবে না। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।